সবাই মাথাটা ঠান্ডা করতে হবে। একটা ঘটনা ঘটলেই আমি একটা কিছু ঘটাই দিলাম, বিষয়টা এখানে থাকবে না। এই জন্য আমি বলছি চিন্ময়ের ঘটনার কেন্দ্র করে আজকে দেখেন একটা নিরীহ একজন অ্যাডভোকেটকে প্রাণ হারাতে হয়েছে। এখন এইটা যদি আরো বাড়তে থাকে, আরো ঘটনা আরো বেশি অবতারণা হবে। আমরা জাতিগতভাবে আমরা কিন্তু কখনো কখনো আমরা ধৈর্যহারা হয়ে যাই, কখনো কখনো আমরা অসহিষ্ণু হয়ে যাই। এই জায়গায় সবার বুঝটা পরিষ্কার করতে হবে। চিন্ময় দাসকে গ্রেফতারে আসলে সরকার বেশ কিছুটা কিন্তু সময় নিয়েছে, যেটি মামলাটি হয়েছে গত মাসের 30 তারিখে, যেটি এই মাসের শেষ দিকে এসে তিনি গ্রেফতার হলেন। এর মধ্যে তিনি ঘোরাফেরা করছেন, সমাবেশও করেছেন। চিন্ময় দাসের গ্রেফতার আর এই কি বার্তা দিয়েছে সরকারকে বুঝে শুনে এবং সুন্দরভাবে কি ঠান্ডা মস্তিষ্কে খবর নেওয়ার চেষ্টা করেছি, সরকার অনেক চিন্তা ভাবনা করেই গ্রেফতার করেছে, হঠাৎ করে করেছে বিষয়টা এমন না। এটি আমাদের প্রতিবেশীর জন্য কোনো একটা বার্তা কিনা? এখানে একটু বিষয়টা নিয়ে আমিও একটু চিন্তায় ছিলাম, কারণ ধরেন আমার জাতীয় পতাকার উপরে অন্য কার কি পতাকা তুলেছে, এই ধরনের সিলি ইস্যু আমাদের একেবারে জাতিসত্তার উপর খুব আঘাত এসে যায়। এই ধরনের ভাবনা আপনি দেখবেন আমেরিকায় তো আপনার পতাকা দিয়ে আপনার মোজাও বানায় তারা, তাই না? আমেরিকার পতাকা দিয়ে আমি দেখলাম যে, এবং আন্ডারগার্মেন্টসও তৈরি করে তারা। আমাদের ওই তথাকথিত মানে পতাকার কারণে আমার জাতিসত্তার হবে, এই ধরনের বিষয়টা চাইতেও যেটা কথা আসছে যে চিন্ময়ের ব্যাপারে কিন্তু আরও কিছু অভিযোগের কথা পত্রপত্রিকা আমরা দেখেছি, এবং যে কথাটা বারবারই ইসকনের ব্যাপারে আসছে। সিঙ্গাপুরে কিন্তু ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা জানেন। আরও বিভিন্ন দেশে এই অভিযোগগুলো এসেছে। বাংলাদেশে অনেকগুলো ঘটনার কথা এসেছে যে ইসকন ধর্মান্তরিত করার চেষ্টা করেছে, সাহায্যের নাম নিয়ে এক ধরনের ধর্মীয় আচারে অভ্যস্ত করার চেষ্টা করা হয়েছে। ইভেন সবচেয়ে তাদের যে কিছু আশ্রমে শিশু নির্যাতন, কিশোরদের উপরে যৌন নির্যাতনের নানা ঘটনা এসেছে, এবং চিন্ময়ের ব্যাপারেও এই ধরনের কিছু অভিযোগের কথা শোনা গেছে। হাটাজারিতে জমি দখলের ব্যাপারেও চিন্ময়ের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। এখন আমি কেন বলেছি যে ধর্মীয় নেতাদের ব্যাপারে একটু সেন্সিটিভ হওয়ার জন্য, কারণ হয় কি আমাদের দেশটা তো আমি বারবার বলি যে আমাদের এখানে তো যুক্তি দিয়ে কেউ বিচার করে না। যেমন একজন নাগরিককে তো নাগরিক হিসেবে দেখা উচিত, তার ধর্মীয় পরিচয় তো দেখা উচিত না। আপনি বলেন আমাদের দেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, তা আমাদের দেশে ধরেন প্রচুর পরিমাণে অন্যায় হয়, অবিচার হয়, চুরি হয়। তা আমরা যদি বলি মুসলমানেরা বেশি চুরি করে, রেশিওতে তো মুসলমানেরাই বেশি চুরি করে। রেশিওতে জুতা চুরি করে কারা? মসজিদ থেকে জুতা চুরি হয়, এটা রেশিও ধরলে তো দেখা যাবে যে নামাজি লোকেরা চুরি করে। তা আমরা কি বলি যে নামাজি লোকেরাও চুরি করে? আমরা কি বলি যে মুসলমানেরাই বেশি অন্যায় করে? আমরা ধর্মীয় আকারে বিষয়টাকে দেখি না, ধর্মীয় আকারে বলাটা সুন্দরও না। এখন এই জায়গায় পৃথিবীতে যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে, সব জায়গাতেই তারা একটা নিরাপত্তাহীনতা বা তাদের মধ্যে একটা ইউনিটি থাকে, তারা এই জিনিসগুলোকে একটু বেশি বেশি বলে, যাতে তাদের অধিকারটা আরও বেশি তারা ভোগ করতে চায়। এবং এটা সত্য যে বাংলাদেশে বহু আপনি আপনার জরিপে দেখা গেছে যে আমাদের এখানে কিন্তু মানে যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু অধিকারটা একটু বেশি ভোগ করে। পৃথিবীর অন্যান্য দেশেও এই নিয়মগুলো আছে। আমি তো শ্রীলঙ্কাতে একবার গিয়ে দেখলাম যে তাদের যে মিনিস্ট্রি আছে সেখানে 8 জন মন্ত্রী হচ্ছে মুসলমান, 4 জন মুসলমান, কিন্তু সেখানকার মুসলমান জনগোষ্ঠী হচ্ছে 8% হিসেবে তারা 4 জন মন্ত্রী হয় না, কিন্তু মুসলমানরা সেখানে হয়েছে। আমাদের এখানে আপনি দেখবেন হিন্দুদের লেখাপড়ার প্রবণতা বেশি, বিভিন্ন সেক্টর যেখানে আছে, যেখানে হিন্দু কমিউনিটির লোকেরা বেশি আছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা, নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আছে। কথা হচ্ছে যে চিন্ময়কে যে গভর্নমেন্ট গ্রেফতার করলো, এখানেই প্রশ্নটা যে সরকারকে এটা প্রমাণ করতে হবে যে সে গুপ্তচর বৃত্তির সাথে জড়িত কিনা, এবং যে সন্দেহ সংশয়টা করা হচ্ছে যে তার মাধ্যমে এখানে এই যে প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে এগুলোর পেছনে সে দায়ী কিনা। আমি কিন্তু রাষ্ট্রদ্রোহিতা ওই জায়গায়, হেলালের সাথে আমি একমত, রাষ্ট্রদ্রোহিতার ওই জায়গায় যদি কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে তাহলে ঠিক আছে। এখন আমাদের দেশে ধরেন গ্রেফতার তো বহু মানুষকে বিভিন্ন অন্যভাবে গ্রেফতার করা হয়েছে, বহু মানুষকে দেখা গেছে বছরের পর বছর জেলও কেটেছে, আরেকজনের নামে একজন গ্রেফতার হয়ে গেছে। তো সেই জায়গায় আমি স্পষ্ট করে মনে করি চিন্ময়ের বিষয়টা নিয়ে যেহেতু বেশি আলোচনা হয়েছে, এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়া হয়েছে, এটার ব্যাপারে গভর্নমেন্টের একটা স্পষ্ট তদন্ত এবং বক্তব্য আসা উচিত, এবং এই জায়গাটাতে যাতে আমরা সবাই ক্লিয়ার থাকতে পারি যে এটাকে নিয়ে কেউ যাতে ধর্মীয় কার্ডটা খেলার সুযোগটা না পায়। আর ভারতের সাথে
আমাদের সকল সর্বদলীয়ভাবে আমাদের এই কথাটা বলা উচিত যে আমাদের সমস্যা। আমার একবার আপনাকে বলি, আমার একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটের সাথে কথা হয়েছিল, সে আমার একটা স্ট্যাটাস নিয়ে এসে বলল যে তোমার একটা স্ট্যাটাসের ব্যাপারে আমাদের কাছে দৃষ্টি আকর্ষিত হয়েছে, সেটা হচ্ছে তুমি কাশ্মীর নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছো। তো আমি বললাম যে অসুবিধা কী? বললো যে না, কাশ্মীর আমাদের নিজস্ব দেশের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের ইস্যুগুলো নিয়ে তোমরা কেন কথা বলবা? হ্যাঁ, এই জন্য সে এইভাবে কথাটা তুলেছে যে তাদের আভ্যন্তরীণ বিষয়ে যাতে আমরা কথা বলাটা সুন্দর দেখায় না। যদি এই ধরনের কথা হয়, তাহলে আমার দেশের ভিতরে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে কিছু, এটা দিয়ে আমরা সমাধান করবো। আমাদের এখানে লোকেরা কথা বলবে, আমাদের এখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, আমাদের এখানে লিগেল, আজকে তো দেখেন চিন্ময়কে কিন্তু ডিভিশনও দেওয়া হয়েছে, তাকে বিশেষভাবে তার ধর্মীয় সম্মান মর্যাদা রক্ষা করে আদালতে তাকে অর্ডারও দেওয়া হয়েছে তাকে যাতে সঠিকভাবে ট্রিট করা হয়। এবং আইনজীবীরাও সেখানে দাঁড়িয়েছে আদালতে তার ব্যাপারে কথা। যেখানে আওয়ামী লীগের জন্য একটা লোক পাওয়া যাচ্ছে না আদালতে, বিভিন্ন জায়গায়, সেখানে চিন্ময়ের জন্য কিন্তু একটা সম্মিলিতভাবে তাদের আইনজীবীরাও সেখানে প্রোটেস্ট করেছে, তারা লিগেল যুক্তিতর্ক তুলে ধরেছে। সেজন্য আমি বলছি যে সবাই মাথাটা ঠান্ডা করতে হবে। একটা ঘটনা ঘটলেই আমি একটা কিছু ঘটাই দিলাম, বিষয়টা এখানে থাকবে না। এই জন্য আমি বলছি চিন্ময়ের ঘটনার কেন্দ্র করে আজকে দেখেন একটা নিরীহ একজন অ্যাডভোকেটকে প্রাণ হারাতে হয়েছে। এখন এইটা যদি আরও বাড়তে থাকে, আরও ঘটনা আরও বেশি অবতারণা হবে। আমরা জাতিগতভাবে আমরা কিন্তু কখনো কখনো আমরা ধৈর্যহারা হয়ে যাই, কখনো কখনো আমরা অসহিষ্ণু হয়ে যাই। এই জায়গায় সবার বুঝটা পরিষ্কার করতে হবে যে আমার একটা জায়গায়, ধর্মীয় জায়গাটা এত সেন্সিটিভ, একটা জায়গাতে স্থির থাকছে না। একটা ঘটনা সেটা দেশের মধ্যে ছড়াচ্ছে, সেটা সারা পৃথিবীকে, সারা বিশ্বকে স্পর্শ করবে। এই জায়গাটা যেমন ধরেন প্যালেস্টাইনে কিছু হলে আমাদের এখানে তো প্রতিক্রিয়া হয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আমাদের দেশে অজস্র ঘটনা আছে এরকম ধর্মীয় উত্তেজনা তৈরি হলে। আমাদের বহু জায়গায় আমরা দেখেছি মুসলমান লোকেরা গিয়ে মন্দির পাহারা দিয়েছে, মুসলমান লোকেরা গিয়ে মানে যারা মুসলিম নয় অন্য ধর্মাবলম্বীর লোকদেরকে নিজের ঘরে আশ্রয় দিয়েছে। এখন দু চারটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, এবং সেই দুর্ঘটনাগুলো কেন ঘটেছে? ধরেন একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির হয়তো অন্য কোনো দ্বন্দ্ব আছে, সামাজিক দ্বন্দ্ব আছে, সে এইটাকে ইস্যু করে তারপরে গিয়ে অ্যাটাক করলো। এই জন্য ধর্মীয় জায়গাটা না স্পর্শ না করে সামাজিক কারণগুলো, রাজনৈতিক কারণগুলো, ব্যক্তিগত সম্পর্কের কারণগুলো আমাদেরকে দেখতে হবে। এই যারা অস্থিরতা তৈরি করতে চায়, এরা একটি অংশ, আপনি জানেন যে উপদেষ্টা মাহফুজ আলম একটি কথা বলেছেন যে অতি বাম এবং ডান শরিকানা না পেয়ে এই অস্থিরতার একটা চেষ্টা চালাচ্ছে। কারা আসলে সরকারের শরিকানা চেয়েছিল যারা পায়নি, যারা এই তৎপরতা চালাচ্ছে? এই প্রশ্নের জবাব তো উনি ভালো দিতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে সরকারে যারা আছেন, আমি বারবার বলি যে সরকারে যারা আছেন তাদের বক্তব্য যদি সিভিল সোসাইটির লোকদের মতো হয় তাহলে সেটা কিন্তু বেমানান। যেমন আপনি সরকার যদি বলে ষড়যন্ত্র চলছে, এটাকে আপনি বলতে পারেন সরকার ষড়যন্ত্র চলছে, আমরা তো তখন প্রশ্ন করব যে ষড়যন্ত্র কে করছে? আপনি বলেন, আপনি তো অথরিটি, ষড়যন্ত্র কে করছে তদন্ত করে বের করার দায়িত্ব কার? সরকারের। তো যেমন সেদিন আমি দেখলাম যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে বা কোথায় গিয়ে বলছেন যে আগে সরকার দিত গায়েবী মামলা, এখন পাবলিক দিচ্ছে গায়েবী মামলা। তো কোন পাবলিক গায়েবী মামলা দিচ্ছে? এটা তো আপনারই দায়িত্ব বলার। সে পাবলিকদের বিরুদ্ধে আপনি গায়েবী মামলা নিচ্ছেন কেন? এই যে দেখেন, এই যে ওনাদের এখনো অভ্যাস হয় নাই, ওনারা এখনো সিভিল সোসাইটির পাবলিকের সুরে কথা বলছেন। সেই জন্য আমি যেটা বলছি যে আপনি যেটা বলছেন মাহফুজ আলম যে কথাটা বলেছে, এটা আমার দৃষ্টিতে এসেছে যে কারা এই ধরনের, সে দেশি বিদেশি কারো কথাও বলেছে, যে এটা তাকে স্পষ্ট করা দরকার, তাদেরকে বলা দরকার। দেখেন, আমরা কিন্তু আজকে একটা প্রেস কনফারেন্স করেছি, সেখানে আমরা স্পষ্ট করে বলেছি যে এই যে আন্দোলনে সবাই তো আমরা একসাথে ছিলাম, আজকে কেন আমাদের মধ্যে বিভেদ? এই সরকারের যদি আপনি সবচাইতে বড় ব্যর্থতা বলতে বলেন, আমি বলবো যে এই যে আন্দোলনে সবাই একসাথে ছিল, তাদেরকে এই সরকার একসাথে রাখতে পারে নাই। এই ঐক্যবদ্ধ রাখার প্রধান দায়িত্বটা তাকে পালন করা উচিত ছিল। এবং এইটা আমি প্রথম দিনে যখন প্রফেসর ইউনূসের সাথে দেখা হয়েছে তখনই বলেছিলাম, স্যার আপনি একটা স্ট্রং টিম করে দেন যারা এই সমস্ত আন্দোলনের সংগ্রামীদের সাথে রেগুলার যোগাযোগ রাখবে। এদের আর অন্য কোনো কাজ থাকবে না, এরা শুধু যোগাযোগ রাখবে এবং কার কি কোথায় সমস্যাগুলো হচ্ছে, কোথায় গ্যাপ হচ্ছে, এই জিনিসগুলো তারা কোঅর্ডিনেশন করবে।
কিন্তু অজানা কারণে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এখন দেখেন এই যে কথাগুলো বারবার আসছে, আজকে কিন্তু আপনি যদি বলেন সত্যিকার অর্থে এই সরকারকে এই দায় এড়াতে পারে না। একটা কলেজে মারামারি হচ্ছে, একটা মেডিকেল কলেজে মারামারি হচ্ছে, পরের দিন যে এই কলেজের ছেলেরা আবার অর্গানাইজ হয়ে আরেকটা জায়গায় মারামারি করতে যাচ্ছে, এটা তো এমনি হয় না, এদেরকে তো আবার অর্গানাইজ হইতে হয়েছে, এরা তো বিভিন্নভাবে মেসেজ চালাচালি করছে। তাহলে গোয়েন্দা বিভাগ কেন এটা ট্রিম করতে পারলো না? আপনি দেখেন এই যে সিটি কলেজ ঢাকা কলেজে মারামারি হচ্ছে, এরকম কলেজে কলেজে মারামারি যে হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দূরে গিয়ে মারামারি করছে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখানে অ্যাটেম্পটা কোথায়? এই যে আপনার দিনের পর দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে কোনো স্পষ্ট শক্তিশালী পজিশন নাই কেন? সকল ধর্মের লোকদেরকে নিয়ে দাঁড়িয়ে একসাথে বলতে কি সরকার নিতে পারতো না? খবরদার, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে না। রাজনীতি মারামারি করো তোমরা, রাজনীতি নিয়ে আলাদা কথা বলো, কিন্তু আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা যাবে না। এই জিনিসগুলো এই জন্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। আমি একটা কথা বলছি আপনাকে, জাহিদ, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, রাইট? বিশ্বব্যাপী তার এই যে খ্যাতি, তিনি আজকে এত বড় একটা গণ অভ্যুত্থান, যেটা সারা পৃথিবীতে বিরল এরকম গণ অভ্যুত্থানের ঘটনা, এরকম একটা গণ অভ্যুত্থানে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, একেবারে রাইট টু লেফট, 0 to 100 আওয়ামী লীগ ছাড়া আর সবাই একমত যে ডক্টর ইউনূসই আমাদের প্রধান উপদেষ্টা, কারো কোনো দ্বিমত ছিল না। এই দেশের মানুষ সর্বান্তকরণে তাকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসিয়েছেন, সারা পৃথিবী থেকে তার সাপোর্ট আছে, হিউম্যান রাইটস থেকে শুরু করে বড় বড় রাষ্ট্রগুলো, ইভেন ভারত পর্যন্ত তাকে অভিনন্দন জানিয়েছে, সবার আগে জানিয়েছে। সেই রকম একজন ব্যক্তি এত ক্ষমতা পাওয়ার পরও, এত সমর্থন পাওয়ার পরও উনি যদি বাংলাদেশের শান্তি ফেরাতে না পারেন, তাহলে তার শান্তি পুরস্কারটা কি প্রশ্নবিদ্ধ হবে না? আমি অনুরোধ করছি যে এইটা অন্তত আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করছি যে আপনার শান্তি পুরস্কারের সম্মান রক্ষার্থে হলেও বি সিরিয়াস প্লিজ। ওনার মধ্যে এক ধরনের কথাবার্তা, হতাশার কথা আমরা দেখেছি। উনি বলেছেন আমি বলবো, না শুনলে চলে যাব, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। ওনাকে আমরা যখন বলেছিলাম যে এটা একটা লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, পরাজয়ের কোনো সুযোগ নাই।